আজ মধ্যরাতে শেষ হচ্ছে ১৬১ ইউপি নির্বাচনের প্রচার। প্রথম ধাপে স্থগিত ২৩ উপজেলায় ভোট সোমবার। ঢাকাসহ ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১, সিলেটে প্রাণ গেছে দাদা নাতির, আহত একই পরিবারের ৪ জন। কক্সবাজার সমুদ্র সৈকতে মিলল আরও এক ব্যক্তির মরদেহ। দুদিনে ৩ যুবকের মরদেহ উদ্ধার। করোনায় ২৪ ঘন্টায় রাজশাহী সহ ৫ জেলায় ১৬ জনের মৃত্যু, এদের মধ্যে ১১ জনই উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপে স্থগিত ১৬১টি ইউনিয়ন পরিষদ, ৯টি পৌরসভা ও স্থানীয় সরকার পরিষদের কয়েকটি উপনির্বাচনের প্রচারণা। সোমবার অনুষ্ঠিত হবে এসব নির্বাচনের ভোট গ্রহণ। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত ৬ জেলার ৬৩ উপজেলার ১৬১ উপনির্বাচনে অংশগ্রহণকারীরা। এদিকে এরই মধ্যে নির্বাচনী এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নেমেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আগামীকাল প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে নির্বাচনী সরঞ্জাম। ভোটকেন্দ্রে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহ স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ভোটের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি না থাকলেও নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তাকর্মচারীগণ সাধারণ ছুটির আওতায় থাকবেন। নির্বাচনী প্রচারণা নিয়ে আরো জানাতে এবার খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, শেষ মুহূর্তের প্রচারণা কেমন জমে উঠেছে আর প্রার্থী ভোটাররা কি বলছেন? শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচারণা যেমন শুরু হয়েছে, তেমনি নির্বাচন কমিশনের যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। আমরা এখন আছি আপনার খুলনা জেলা নির্বাচন কর্মকর্তার অফিসে, এবং এই নির্বাচন অফিসে এখন মূলত আসলে নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির একেবারে সর্বশেষ যে প্রক্রিয়াগুলো রয়েছে, সেই প্রক্রিয়ার কার্যক্রমগুলো চলছে। ইতিমধ্যে খুলনার যে 34টি ইউনিয়নে ইলেকশন হবে, সেই ইলেকশনে ব্যালট পেপার এবং ব্যালট বাক্স এবং সেই সাথে ইভিএম মেশিন পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ এই 34টি ইউনিয়ন পরিষদের মধ্যে 2টি ইউনিয়ন পরিষদে ইভিএম এ ইলেকশন হবে। আর এই যে 34টি ইলেকশনের যে প্রার্থীরা রয়েছেন, তার মধ্যে আমরা দেখতে পেরেছি যে নৌকা প্রতীকের যেমন প্রার্থী রয়েছেন, তেমনি প্রার্থী কিন্তু রয়েছেন বিএনপি এবং সহ অন্যান্য দলের, এবং তবে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এবং নৌকা প্রতীকের প্রার্থীদের বিপক্ষে যে প্রার্থীদের লড়াইয়ের সম্ভাবনা আমরা মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি, সেটি কিন্তু আসলে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগেরই হবে, কারণ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা রয়েছে। যদিও এই বিদ্রোহী প্রার্থীদের কিন্তু ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে আপনার বহিষ্কার করে দেওয়া হয়েছে, এবং তারা এদের পক্ষে যারা দলীয় নেতাকর্মীরা যারা অংশগ্রহণ করবেন, তারাও আসলে সেই যে তাদেরকেও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তারপরেও একটি বিষয় যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই ইলেকশনের 34টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ইলেকশন করছেন 156 জন এবং মেম্বার পদে ইলেকশন করছেন 481 জন, এবং এই 34টি ইউনিয়নের ভোটার রয়েছে 6,40,779 জন, এবং এই ভোটারদের মধ্যে কিন্তু নারীদের সংখ্যা অনেকটাই বেশি। এবং এখন আসলে নির্বাচন কমিশন যেটা আমাদেরকে জানিয়েছেন, তাদের ব্যালট পেপার ব্যালট বাক্সগুলো ইতিমধ্যে চলে গেছে। এখন শুধুমাত্র শেষ মুহূর্তের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো চলছে। তাদের যে প্রিজাইডিং অফিসার, সেই প্রিজাইডিং অফিসারদেরকে তারা প্রশিক্ষণ দিয়েছেন, এবং তারা আগামীকালকের মধ্যে সহিংসতা না হয়, সেই সহিংসতা রক্ষাতেও কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। 15 জন সশস্ত্র পুলিশ থাকবেন প্রতিটি কেন্দ্রে, সেই সঙ্গে 11 থেকে 12 জন আনসার সদস্য, এবং প্রতিটি উপজেলাতে ভ্রাম্যমাণ আদালত, উপজেলাতে 4 জন করে কিন্তু আপনার ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। খুলনা থেকে নির্বাচন পরিবেশ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অভিজিৎ পাল। ঢাকাসহ 6 জেলায় সড়ক দুর্ঘটনায় 11 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 9 জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনিয়ন্ত্রিত যান চলাচলই বেশিরভাগ দুর্ঘটনার কারণ বলছেন প্রত্যক্ষদর্শীরা। কুমিল্লার মনোহরগঞ্জে শনিবার সকাল 11:15টার দিকে বাস ও অটোরিকশার সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নোয়াখালী থেকে ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে নোয়াখালীগামী অটোরিকশাটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক সহ 3 জন নিহত হন। আহত হন আরও 3 জন। সিএনজি ছিল, তাকে মুখে করে নিয়ে ফিডার ভাঙি দোকানের দিকে দিয়ে দিচ্ছে, এবং সিএনজির যাত্রীগুলা সবগুলা মারা গেছে। রাস্তার উপরে দাঁড়ানো একটি ট্রাক্টরের সাথে ধাক্কা খায়, এবং ধাক্কার সাথে সাথে ট্রাক্টরটি আমাদের দোকানের সামনে গিয়ে দুমড়ে মুচড়ে পড়ে। সিএনজির 2জন যাত্রী সহ ড্রাইভার সহ 3 জন ঘটনাস্থলে মারা যায়।
গুরুতর আহত অবস্থায় একজনকে কুমিল্লা মেডিকেলে রেফার করা হয়েছে, আর দুজন শিশু সহ একজন নারী তারা নাথরিপোটা ভুইয়া মেডিকেলে আহত অবস্থায় ভর্তি আছে। সিলেটের গোলাপগঞ্জে পণ্যবাহী পিকআপ ভ্যানের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে নিহত হয়েছেন দুজন। তারা হলেন বিয়ানীবাজারের ৭০-এর বেশি বয়সী শফিকুদ্দিন ও তার নাতি ১ বছরের আরিয়ান আহমদ। এ ঘটনায় আহত ৪ জনও একই পরিবারের সদস্য। বেলা 11:30টায় সিলেট জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রানাপিং এলাকায় ঘটে এ দুর্ঘটনা। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাইলিং মোড়ে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন অটোরিকশার ২ যাত্রী। এ ঘটনায় আহত আরও ২ জন। এদিকে গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আশপাড়া মোড়ে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। অন্যদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে নসিমন ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এছাড়া রাজধানীর পল্টনের 0 পয়েন্টে ভ্যান উল্টে চালক জয়নাল আবেদিন এবং কারওয়ান বাজারে ট্রাকের ধাক্কায় এক রিকশা চালক নিহত হয়েছেন। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। দুপুরে সৈকতের নাজিরার টেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে শুক্রবার দুপুর থেকে শনিবার পর্যন্ত সমুদ্র সৈকত থেকে 3টি মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে নাজিরার টেক এলাকার সমুদ্র উপকূলে একটি মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তিকে ঢাকা থেকে আসা পর্যটক অভ্র বলে চিহ্নিত করেছেন তার বন্ধুরা। তারা জানায়, গতকাল সিগাল পয়েন্টে সৈকতে নামলে এক পর্যায়ে অভ্র ঢেউয়ের তোড়ে ভেসে যায়। এদিকে শুক্রবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে সিগাল পয়েন্ট থেকে উদ্ধার হওয়া মরদেহ দুটির পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ নিয়ে আরো জানাতে এবার কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, এই যে পরপর দুদিনে 3টি মরদেহ ভেসে আসলো, এই বিষয়টি নিয়ে প্রশাসন এবং স্থানীয়রা কি বলছেন? মূলত গত 24 ঘন্টায় কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 3টি মরদেহ ভেসে এসছে এবং যে 3টি মরদেহ ভেসে এসছে তার মধ্যে একটির পরিচয় শনাক্ত করতে পেরেছে। তার নাম অব্র। সেই ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে এসেছিল। তার কয়েকজন সহপাঠী মিলে কালকে সুগন্ধা পয়েন্টে অর্থাৎ সিগাল পয়েন্টে তারা স্নান করছিল, সেখানে ভেসে যায় এবং আজকে নাজিরা টেক পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এবং গতকালকেও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে প্রায় 3 ঘন্টার ব্যবধানে। তো এখনো পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে এই বিষয়ে আমি কথা বলেছি এখানকার টুরিস্ট পুলিশ সুপারের সাথে তারা কথা বলেছি, তারা এখনো তাদের পরিচয় শনাক্তের তারা কাজ করছেন। তবে ধারণা করা হচ্ছে সমুদ্রে যে সকল জেলেরা মাছ ধরতে যায় তাদের হয়তো কোনো কারণেই সেখানে দুর্ঘটনা কবলিত হয়ে কোনো ঘটনা ঘটতে পারে, এরকমই আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত সেটি স্পষ্ট নয়। তবে আজকে যার মরদেহ উদ্ধার করা হয়েছে তার ময়নাতদন্ত শেষ হয়েছে, তার আত্মীয় স্বজনদের কাছেই তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। তো আসলে মূলত শুধু আজকে 24 ঘন্টায় যে এইভাবে হচ্ছে তা না, এর আগেও আমরা দেখেছি কক্সবাজারের স্থানীয়রা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সেখানে স্রোতের টানে ভেসে যায়। অর্থাৎ যে ভাটার সময় যে সমুদ্র সৈকতে গোসল করতে বারণ করা হলেও কিন্তু অনেকে সেটি মানছে না, সেই কারণে বারবার এখানে দুর্ঘটনা ঘটছে। তারপরে এখানে যে সকল পর্যটক আসেন, যারা স্নান করছেন তাদের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন, টুরিস্ট পুলিশ আছেন, এখানকার লাইফগার্ড আছেন। তো সব মিলিয়ে হচ্ছে আমরা দেখেছি যেহেতু এখন পর্যটন লকডাউন খুলে দেওয়া হয়েছে, সেই কারণে কক্সবাজারে বেশি সংখ্যক পর্যটক আসছেন। তো তারপরে কিন্তু সমুদ্র সৈকতে যেখানে সমুদ্র সৈকতে গোসল করার জন্য যেরকম পয়েন্ট আছে সেই রকম পয়েন্টে না গিয়ে অন্য জায়গায় গোসল করার কারণে এরকম দুর্ঘটনা ঘটছে বলে অনেকে বলছেন। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। গত 24 ঘন্টায় রাজশাহী সহ 5 জেলায় 16 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় 5 জন এবং উপসর্গ নিয়ে 11 জন মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 2 জন করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে 6 জন মারা গেছেন।
সেখানে শনাক্তের হার 6.67%। ফরিদপুরে করোনা ও উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। গেল 24 ঘন্টায় চুয়াডাঙ্গায় উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। তারা সদর হাসপাতালের ইয়েলো জোনে ভর্তি ছিলেন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 209 জন। চট্টগ্রামে 1718 নমুনা পরীক্ষায় আক্রান্ত 63 জন। সিলেটে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 1 জন মারা গেছেন। চীন থেকে কেনা সিনোফার্মের আরও 50 লাখ ডোজ টিকা দেশে এসেছে। রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে টিকাগুলো শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। পরে বিমানবন্দর থেকে টিকাগুলো টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যার হাউসে পাঠিয়ে দেওয়া হয়। এ নিয়ে সব মিলিয়ে সিনোফার্মের মোট 2.49 লাখ ডোজের বেশি টিকা পেল বাংলাদেশ। সিনোফার্মের 10 কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। এছাড়া কোভ্যাক্স থেকেও বাংলাদেশ সিনোফার্মের টিকা পাচ্ছে বিনামূল্যে। দিনাজপুরে মসজিদে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে আটক 43 জনের মধ্যে 7 জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এছাড়া 11 জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা এনে 3টি মামলা হয়েছে। এর আগে শুক্রবার দিনাজপুরের সদর, বিরল ও বোচাগঞ্জ উপজেলার কয়েকটি মসজিদে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে 43 জনকে আটক করা হয়। এরপর দিনভর যাচাই বাছাই শেষে 7 জনকে জঙ্গি চিহ্নিত করে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এছাড়া 11 জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা এনে 3টি মামলা করেছে পুলিশ। সংশ্লিষ্টতা খুঁজে না পাওয়ায় বাকি 25 জনকে মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনো নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না, বরং সাংবিধানিক সরকারের অধীনে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, নির্বাচনের দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন, আর নির্বাচন কমিশনের উপর সরকার বা কোনো দলের নিয়ন্ত্রণ থাকবে না। এ সময় মন্ত্রী আরও বলেন, নির্বাচনের এখনও 2.5 বছর বাকি রয়েছে, তাই নির্বাচনকে কেন্দ্র করে বরাবরের মতোই আবারও বিএনপির আন্দোলনের হুমকি দেওয়ার কিছু নেই। তাদের সাথে জনগণ নাই, তারা আন্দোলনের ডাক দেয়, কোনো মানুষ আন্দোলনের সাড়া দেয় না, আবার আন্দোলনের হুমকি দিচ্ছে। আমি সুস্পষ্ট বলতে চাই, বাংলাদেশের আগামী যে কোনো নির্বাচন এটি করবে নির্বাচন কমিশন, সংবিধানে সুস্পষ্টভাবে বলা হয়েছে। বরগুনার পাথরঘাটায় বিষখালী নদী থেকে বালু উত্তোলন ও চর দখলের অভিযোগ উঠেছে সাবেক পৌর মেয়র শাহাদাত হোসেন সহ স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। তবে তা অস্বীকার করেছেন অভিযুক্তরা। নদীটির দখল ও পরিবেশের ভারসাম্য নষ্ট করার দায়ে আইনি পদক্ষেপের কথা জানিয়েছেন পরিবেশবাদীরা। ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর মোহনা, তীর ও চর এলাকায় গড়ে উঠেছে বেশ কয়েকটি ইটভাটা। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী চক্রের নেতৃত্বে চলছে নদীর তীর দখল ও পরিবেশ দূষণ। এছাড়া বোমা মেশিন দিয়ে তোলা হচ্ছে নদীর বালু, চরের কিছু জায়গা ভরাট করে চলছে দখল। এরকম হইলে তো 4-5 বছরের মধ্যে অবদার বেরিবার ধরিয়া জনগণ থাকার মতন কোনো সম্ভব হইবে না। পরিবেশবাদীদের অভিযোগ, নদীর বালু উত্তোলন ও চরের মাটি কাটায় পরিবর্তিত হচ্ছে নদীর গতিপথ, বাড়ছে নদী ভাঙন। কোনো অবস্থাতেই নদীর গতিপথ পরিবর্তন বা পরিবর্ধন করা যাবে না, এটা আইনগত দণ্ডনীয় অপরাধ। যারা করেছেন তারা খুবই অন্যায় কাজ করেছেন, এটা তাদের ক্ষমতার জোরে করেছেন। পরিবেশ আইনবিদ সমিতি বিলার পক্ষ থেকে আমরা ওই এলাকা ভিজিট করে আমরা আইনগত ব্যবস্থার দিকে আমরা যাব। তবে অভিযোগের বিষয়টি মানতে নারাজ ইটভাটার কর্তৃপক্ষ। তাদের দাবি, ব্যক্তি মালিকানাধীন জমির মাটি কিনেই চালানো হচ্ছে ইটভাটা। এই অঞ্চলে আমাদের সবই মানে রেকর্ড মালিকানাধীন, এই জায়গায় কোনো সরকারি জমি নেই। বাটার পাশে যে জমি আছে, জমি ক্রয় করে আর কি মালিকানাধীন জমি ক্রয় করে ওই জমি থেকে আমরা মাটি তুলি। 20 ফুট 30 ফুটের বাইরে মাটি কাটতেছি। কেউ যদি কখনো রাতের অন্ধকারে কাটে, সেটার জবাব তো আমি দিতে পারবো। ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নদীর তলদেশ বা নদীর তীরের থেকে মাটি কাটা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ এবং নিষিদ্ধ। এটার বিষয়ে অবশ্যই আমি আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পাথরঘাটা উপজেলার 7টি ইটভাটার মধ্যে বেশিরভাগের বিরুদ্ধেই রয়েছে নদীর চর দখল ও দূষণের অভিযোগ। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেই তাদের, তবে আবেদন করা হয়েছে বলে দাবি ইটভাটা কর্তৃপক্ষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
আন্তর্জাতিক বাজারে তেল ও চিনির দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশের বাজারে এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। দুপুরে রংপুর নগরীর টাউন হল মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিনিয়ত মনিটরিং করছেন, তাই দ্রুত এর সমাধান হবে বলে জানান তিনি। তেলের দাম বাড়ছে, তেলের আন্তর্জাতিক বাজারের দাম বাড়ছে, আমরা মনিটর করছি। যখন একটু কমছে আমরা বসে আবার সেটা ঠিক করে দিচ্ছি। একই রকম চিনির বাজার, আবার যখন পেঁয়াজের বাজার বেড়েছিল পেঁয়াজের বাজার কমে এসছে। আমরা পুরোপুরি মনিটর করছি, কিন্তু কোথাও কোথাও বিভিন্ন কারণে কোনো সময় কোনটা বেড়ে যাচ্ছে, কোনটা কমে যাচ্ছে। করোনাকালে বাল্যবিয়ে ও শিশুশ্রমে যুক্ত হওয়ার কারণে কুড়িগ্রামে চরাঞ্চলে ঝরে পড়েছে অনেক শিক্ষার্থী। গোপনে বাল্যবিয়ে দেওয়ার ফলে স্কুল ও মাদ্রাসার কোনো ক্লাস ছাত্রীশূন্য হয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী আবার গার্মেন্টস সহ বিভিন্ন পেশায় যোগ দেয় ছেড়ে দিয়েছে স্কুল। কুড়িগ্রাম সদরের ধরলা নদীর চরে শারদোব আদর্শ উচ্চ বিদ্যালয়। এই স্কুলের নবম শ্রেণীর 9 ছাত্রীর 8 জনেরই বিয়ে হয়েছে এবছর। একা হয়ে যাওয়া নার্গিস নাহারও বাল্য বিয়ের ঝুঁকিতে। সবগুলোরই বিয়ে হয়েছে করোনার মধ্যে 8 জনকার, আর আমি একাই আছি। তা আমার স্বপ্ন আমি এসএসসি পাস করে কলেজ পড়ব। করোনাকালীন দীর্ঘ ছুটির পর কুড়িগ্রামের চরাঞ্চল ও নদী তীরের স্কুল, কলেজ ও মাদ্রাসায় এ ধরনের ঝরে পড়ার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। কোনো ক্লাস প্রায় ছাত্রীশূন্য হয়ে পড়েছে। আর্টসে আমাদের আমরা 11 জন ছিলাম, তার মানে বাকিগুলোর বিয়ে হয়েছে, আর আমার মাত্র 2 জন। আর সায়েন্সে অনেকেরই বিয়ে হয়েছে। শিক্ষকরা বলছেন, শুধু বাল্য বিয়ে নয়, দারিদ্রতার কারণে অনেক ছাত্রছাত্রী গার্মেন্টস সহ বিভিন্ন ক্ষেত্রে যোগ দিতে চলে গেছে অন্য জেলায়। তাই শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি নেমেছে 50 ভাগের নিচে। প্রতিষ্ঠান খোলার পরে দেখলাম যে 9-10-এর মেয়েরা নাই। খোঁজ খবর নিলাম, দেখলাম যে না, অনেক মেয়ের বিয়ে হয়ে গেছে। দূরীকরণের কারণে তারা বিভিন্ন এলাকায় যা কাজকর্ম, ফ্যাক্টরি, মিলের মধ্যে তারা কাজ করতেছে। বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। কেন এমনটি হচ্ছে এটি নিয়ে আমরা কাজ করছি এবং ভবিষ্যতে এটি জেলা প্রশাসক সহ সবাই বসে এই বাল্যবিয়ে রোধ কীভাবে করা যায় সেজন্য আমরা কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জেলা শিক্ষা অফিস জানিয়েছে, এবছর রৌমারীর 4টি বালিকা বিদ্যালয়ের 118 জন ছাত্রীকে বাল্যবিয়ে দেওয়া হয়েছে। শতাধিক ছাত্রী যোগ দিয়েছেন গার্মেন্টসের কাজে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নানা সমস্যায় জর্জরিত হবিগঞ্জের ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। গ্যাস, পানি ও নিরাপত্তা সংকটে শিল্প প্রতিষ্ঠান পরিচালনায় পড়তে হচ্ছে সমস্যায়। সেই সঙ্গে বহিরাগতদের অবাধ যাতায়াতের কারণে প্রায়ই চুরি হচ্ছে। এতে শিল্প পরিচালনায় আগ্রহ হারাচ্ছেন প্রতিষ্ঠান মালিকরা। 1998 সালে 15 একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয় হবিগঞ্জ বিসিক শিল্পনগরী। শিল্প উদ্যোক্তাদের আগ্রহী করতে স্বল্প মূল্যে বরাদ্দ দেওয়া হয় 69টি প্লট। এ পর্যন্ত 42টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদন শুরু করলেও গ্যাস ও পানির সংকটে ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠান পরিচালনা। 2018 সালে আমি গ্যাসের জন্য, শিল্প গ্যাসের জন্য অ্যাপ্লাই করছি, কিন্তু অদ্যাবধি আমি সেই সংযোগটি পাই নাই। এছাড়াও এখানে পানির সমস্যা, চৈত্র মাসে এখানে এত সমস্যা হয় যে মানুষ হাহাকার লেগে যায়। গ্যাসের লাইন না পেয়ে অনেকে এলপি সিলিন্ডার দিয়ে স্বল্প পরিসরে প্রতিষ্ঠান পরিচালনা করছে। এতে বড় শিল্প তৈরিতে আগ্রহ হারাচ্ছেন মালিকরা। বিশাল আকারের পানির ট্যাঙ্ক নির্মাণ হলেও চালু হয়নি এখনো। অপরিকল্পিত ড্রেনেজ ও বেহাল রাস্তায় পণ্য পরিবহনেও হিমশিম অবস্থা শিল্প মালিকদের। ড্রেনেজ ব্যবস্থাটা খুব খারাপ, আর রাস্তাঘাটের অবস্থাটা খারাপ। আমরা বাউন্ডারি না থাকার কারণে হয়তো আমরা কিছু চুরিচামারি বা অসামাজিক কাজে রাত্রে অনেকটা ঘটে আর অঘটন হয়। এইসব সমস্যার সমাধান না হয় এতে নতুন উদ্যোক্তারা একটু আগ্রহ হারাচ্ছেন। বিসিক শিল্প মালিক সমিতির নেতারা বলছেন, দ্রুত পানি, গ্যাস ও নিরাপত্তা সংকটের সমাধানের ব্যবস্থা না নিলে শিল্প উদ্যোক্তারা মুখ ফিরিয়ে নেবেন। আমি অনুরোধ করব উদ্যোগ কর্তৃপক্ষ যাতে বাউন্ডারি ওয়াল এবং বাউন্ডারি ওয়ালের নিরাপত্তা ব্যবস্থা এবং পানির ব্যবস্থা অতি সত্তর করার জন্য এবং সহজ গ্যাসটা সহজভাবে পাইতে পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য। সংকট নিরসনে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা বিসিকের এই কর্মকর্তা। এই সমস্যাগুলোর সমাধানে আমরা প্রধান কার্যালয়ের সাথে সমন্বয় করে আমরা দ্রুত এর সমস্যার সমাধান করব এবং ইতিমধ্যে আমরা একটা রাস্তার কাজ সম্পন্ন করেছি। শুধু আশ্বাস নয়, সমস্যা সমাধানে দ্রুত বাস্তবায়ন চান শিল্প মালিকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
মেঘনায় তীব্র স্রোত আর ফেরি স্বল্পতায় ব্যাহত হচ্ছে শরীয়তপুর চাঁদপুর রুটে যানবাহন ও যাত্রী পারাপার। স্রোতে ভেসে আসা ময়লা আবর্জনার কারণে প্রায়ই মাঝপথে বিকল হয়ে পড়ে ফেরি। এদিকে বাংলাবাজার শিমুলিয়া ফেরি চলাচল বন্ধ থাকায় চাপ বেড়েছে শরীয়তপুর চাঁদপুর রুটে। ফলে প্রায় প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে ঘাটের দুই পাড়ে। মেঘনায় পানি কমতে শুরু করার সাথে সাথে তীব্র হয়েছে স্রোত। এতে বাড়তি 5 কিলোমিটার পথ ঘুরতে হচ্ছে শরীয়তপুর চাঁদপুর রুটের 40 বছরের পুরনো ফেরিগুলোকে। নদী পার হতে সময় বেশি লাগায় ফেরির ট্রিপের সংখ্যা নেমে এসেছে অর্ধেকে। ফলে প্রতিদিনই নদীর দুই পাশে তৈরি হয় যানবাহনের দীর্ঘ সারি। ভোগান্তির অন্ত নেই এ পথে চলাচলকারীদের। ফাটের মাল পৌঁছাতে দেরি হচ্ছে, আমাদের যাতায়াতে 2-1 দিন লেট হচ্ছে, ওই জন্য আমাদের মালিকও ক্ষতি হচ্ছে, আমরা ক্ষতি হচ্ছি। ফেরি আছে ছোট ছোট 6-7টা ফেরি আছে, কিন্তু কাজের নাই, এগুলো অকার্য। ধানের গাড়িগুলোর গজ বাইরে গেছে, কোন এই গাড়িগুলো কি নেবে পার্টি, গাড়ি আবার রিটার্ন ব্যাক নিয়ে যাইতে গেছে, ফেরি চলেই না। অপেক্ষা করতে হতো, আমাদের পকেটের টাকা শেষ হচ্ছে, খাইতে পারতেছি না। সম্প্রতি পদ্মা সেতুর পিলারে ফেরির একাধিক ধাক্কার ঘটনায় বাংলাবাজার শিমুলিয়া নৌপথে পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ চলছে। এতে চাপ বেড়েছে শরীয়তপুর চাঁদপুর রুটে। তার উপর তীব্র স্রোতের বিপরীতে চলতে গিয়ে বিকল হয়ে পড়েছে দুটি ফেরি। ফলে মাত্র 6টি ফেরি দিয়ে চলছে পারাপার। নদীতে প্রচণ্ড পানির স্রোত এবং নদীতে প্রচুর কচুরিপানা, যাতে সঠিকভাবে পরিচালনা করতে অনেক কষ্ট হয়। অনেক সময় দেখা যায় যে স্রোতের জন্য এবং কচুরিপানার জন্য মুভমেন্ট বন্ধ রাখতে হয়। তবে স্রোত কমে এলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা বিআইডব্লিউটিসির। 6টা ফেরি দিয়ে আমাদের গাড়িগুলো যথাযথভাবে পারাপার হয়, আর অনেক সময় স্রোতের প্রতিকূলতার কারণেও আমাদের ফেরি চলাচলে একটু বিঘ্ন সৃষ্টি হয়। আর আমাদের ওই ফেরিগুলো ট্রাফিকে আসলে 8টা ফেরি দিয়ে আমরা যথাযথভাবে সার্ভিস চালাইতে পারবো। শরীয়তপুর চাঁদপুর নৌরুট দিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার পণ্য যাত্রীবাহী যানবাহন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় যাতায়াত করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে শরীয়তপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল আমিন। নুরুল, ফেরি চলাচল স্বাভাবিক রাখতে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা? দেখুন, এই চাঁদপুর শরীয়তপুর নৌরুটে যে সংকটটি এই মুহূর্তে তৈরি হয়েছে, এটি কিন্তু একটি প্রাকৃতিক ভাবেই সৃষ্ট সংকট। অর্থাৎ মেঘনায় পানি কমতে থাকলেও এখনো কিন্তু স্রোতের যেই প্রবাহ সেটি কিন্তু অব্যাহত রয়েছে, যার কারণে এই রুটে চলাচলকারী ফেরিকে প্রতিনিয়তই নানান ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে। আর ঘাট কর্তৃপক্ষ যেটি বলছে, এখানে যে 8টি ফেরি দিয়ে নদী পারাপার করা হয়ে থাকে, তার মধ্যে 5টি ফেরি কিন্তু 40 বছরের অধিক বয়সী রয়েছে, যার কারণে এই সকল ফেরির ইঞ্জিন অনেকটাই দুর্বল হয়ে গেছে। এই স্রোতের বিপরীতে চলতে গিয়ে নিয়মিত নানান ধরনের ভোগান্তিতে পড়তে হয় এই সকল ফেরির চালককে। তো এখানে মূলত যেই 2টি ফেরি সংবাদে আমরা যেমনটা বলছিলাম বিকল ছিল, তার মধ্যে একটি ফেরি কিন্তু এর মধ্যে সচল হয়েছে এবং সেই ফেরিটি এরই মধ্যে এই বহরে যুক্ত করা হয়েছে। আর বাকি যেই ফেরিটি রয়েছে সেটি এখনো ঘাট কর্তৃপক্ষ যেটি বলছে, চাঁদপুর যে ডকইয়ার্ড রয়েছে ফেরি মেরামতের জন্য নির্ধারিত, সেখানে রয়েছে। ওই ফেরিটি মেরামত শেষে এই বহরে যুক্ত হলে অনেকটাই এই সংকট কেটে যাবে। আর স্রোতের যে বিষয়টি, এই স্রোত কিন্তু গত 2 দিন যাবত আমরা লক্ষ্য করেছি স্রোতের পরিমাণ ধীরে ধীরে হলেও কিছুটা কমতে শুরু করেছে। তো স্রোত নেমে গেলে, স্রোত কমে এলেই মূলত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে আসবে। আর এখানে যে সকল যাত্রী এবং পণ্যবাহী যানবাহন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মেঘনা নদী পারাপারের জন্য রয়েছে এবং দীর্ঘ সময় অপেক্ষায় থাকে, কিন্তু এখানে যে সকল পচনশীল কাঁচা পণ্যবাহী যানবাহন রয়েছে সে সকল যানবাহনের চালক এবং ব্যবসায়ীরা ভোগান্তিতে রয়েছে। আর আপনি জানেন যে বাংলাবাজার শিমুলিয়া যে নৌরুট রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌরুট, যেই নৌরুটটি কিন্তু দীর্ঘ প্রায় 1 মাস যাবৎ ফেরি পারাপার বন্ধ হয়েছে, যার কারণে এই ঘাটের একটি চাপ, অর্থাৎ যে সকল যাত্রী এবং পণ্যবাহী যানবাহন রয়েছে সে সকল যানবাহনের একটি চাপ কিন্তু এই শরীয়তপুর রুট ব্যবহার করে তারা নদী পারাপার করছে, যার কারণে এখানে কিছু অতিরিক্ত যাত্রী থাকায় কিন্তু এই কিছুটা যানজট এখানে তৈরি হয়েছে। আর এই বাংলাবাজার শিমুলিয়া নৌরুটটি চালু করা সম্ভব না হওয়ায় কিন্তু আমরা দেখছিলাম মাঝির ঘাটে একটি বিকল্প পন্টুন স্থাপন করা হয়েছিল জরুরি পরিবহন এবং শরীয়তপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নুরুল আমিন রবিন। প্রতিবন্ধী নারী ও শিশুদের প্রতি সহিংসতা রুখতে সমাজের সব স্তরের মানুষের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদ। সহিংসতা রোধে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, প্রতিবন্ধী নারীরা বেশিরভাগ সময় সহিংসতার শিকার হলেও বলতে পারেন না, আর যারা আইনের আশ্রয় নেন তাদেরকেও বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হতে হয়।
এসব ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা রাখার এবং যারা নির্যাতনের শিকার হচ্ছেন তাদের সংবাদ তুলে আনার আহ্বান জানান তারা। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে হবিগঞ্জের লাখাই উপজেলার কৃষ্ণপুর গণহত্যা দিবস। 1971 সালের এই দিনে স্থানীয় রাজাকাররা ব্রাশ ফায়ার করে 127 গ্রামবাসীকে হত্যা করে। সকালে প্রশাসন, মুক্তিযোদ্ধা ও গ্রামবাসী পক্ষ থেকে বধ্যভূমিতে শ্রদ্ধা জানানো হয়। এরপর মুক্তিযোদ্ধা অমরেন্দ্র লাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ আরও অনেকে। যে বর্বর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। করোনায় হারিয়ে যেতে বসেছে সার্কাস শিল্প। দীর্ঘদিন খেলা বন্ধ থাকায় নষ্ট হচ্ছে জিনিসপত্র, খাবার ও যত্নের অভাবে এরই মধ্যে মারা গেছে অনেক প্রাণী। আয় বন্ধ থাকায় চরম সংকটে এ শিল্পের সঙ্গে জড়িতরা। অনেকে চলে যাচ্ছেন অন্য পেশায়। ভয়ঙ্কর এসব খেলা দেখে কে বলবে উম্মে জাইনাব আকসার বয়স মাত্র 6। বাবা পারভেজ আলীর কাছ থেকে 3 বছর ধরে শিখে নানা কৌশল রপ্ত করেছে সে। জাইনাবের ভাই ফিরোজও খেলা দেখায়, কিন্তু প্রায় 2 বছর ধরে বন্ধ রয়েছে সার্কাস। বাপদাদার সার্কাস ছেড়ে পেশা পাল্টেছেন অনেকেই। 2 বছর থেকে করোনা আসার পর থেকে আমরা সার্কাস করতে পারিনি, তারও আগে থেকেই মনে করেন সার্কাস বন্ধ হয়ে গেছে। কেউ আপনার রিক্সা ভ্যান চালাচ্ছে, কেউ নাইট ডিউটি, মানে এটা একটা শিল্পী যে সে রিক্সা ভ্যান চালাবে, মাঠে কাজ করবে, এটা এখন বড় খুব কষ্ট আমাদের দিন যাচ্ছে। 11 আগস্ট থেকে লকডাউন শিথিল করেছে সরকার, খুলে দেয়া হয়েছে পর্যটন কেন্দ্রগুলো। সার্কাস মালিক সমিতির দাবি স্বাস্থ্যবিধি মেনে তাদেরও অনুমতি দেয়া হোক। যে কোনো শর্তে আমাদেরকে অনুমোদন দিক, আমরা কর্ম করে খেয়ে বেঁচে থাকতে চাই। আমরা করোনার যে কোনো শর্ত মানব, আর 5টা রাত যেভাবে মানছে আমরাও মানব। 16 মাস হলে সার্কাস বন্ধ, আমাদের প্রায় 25-26 সার্কাস বন্ধ, আমাদের মালামালগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের সার্কাসের প্রায় 10,000 পরিবার, আমরা খুব অনাহারে কষ্টে জীবনযাপন করতেছি। সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম সার্কাস গ্রামাঞ্চলে এখনো জনপ্রিয়। সার্কাস করতে পারি এই ব্যবস্থা করে দিক, আর কিছু আর্থিক সাহায্য আমাদের না দিলে আমাদের পুরানো জিনিসপত্রগুলো রিপেয়ার করে যে বের করব সেই উপায় আমাদের নেই। দেশে বর্তমানে 26টি কোম্পানিতে প্রায় 10,000 শিল্পী সার্কাস পেশার সাথে জড়িত। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।